আসসালামু আলাইকুম সবাইকে। 2026-এর নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আশা করছি প্রিয় শিক্ষার্থীরা খুব ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ জাহিদুল ইসলাম, সহকারী শিক্ষক গণিত, কলসকাঠি PM একাডেমি। আজকে তোমাদের সাথে 2026 SSC পরীক্ষার্থীদের জন্য একটা ছোট্ট টপিকস নিয়ে আসছি। সে টপিকসটা হচ্ছে, এখানে আমি আটটা MCQ টাইপের কিছু কোশ্চেন লিখছি। এই কোশ্চেন থেকে মিনিমাম একটা কোশ্চেন প্রতি বছর টাচ করে। তো আশা করছি তোমরা এই আটটা কোশ্চেন গোলে, মানে আমরা যখন সলভ করতে যাই তখন গলিয়ে ফেলি, একটার সাথে একটা মিলিয়ে ফেলি। তো আমি এই জন্য এইটাকে একটু সুন্দর করে আলোচনা করার জন্য তোমাদের এখানে আমি একটা MCQ টাইপের কোশ্চেন লিখছি এবং আলোচনা করার চেষ্টা করছি। আশা করছি তোমরা সবাই সুন্দরভাবে দেখবে এবং আমার এই আটটা টপিকস যদি তুমি সুন্দরভাবে শিখতে পারো, আশা করছি তোমার MCQ কোশ্চেন আর ভুল হবে না। SSC পরীক্ষার সময় এই আটটা কোশ্চেন থেকে একটা কোশ্চেন ম্যাক্সিমাম সময় কোনো না কোনো বোর্ডে থাকে। তো আমি একটু আজকে আলোচনার বিষয়টা হচ্ছে বৃত্ত নিয়ে, বৃত্তের উপচাপ নিয়ে আর অধিচাপ নিয়ে। প্রথম কোশ্চেনটা লিখছি, কোনো বৃত্তের উপচাপে অন্তর্লিখিত কোণ স্থূল কোণ। আসলে আমরা আজকের টপিক্সের আলোচনার বিষয়টা হচ্ছে বৃত্ত। বৃত্তের বৃত্তেও আমি যদি একটা বৃত্ত এঁকে দেই, এখানে এটা একটা বৃত্ত। এই বৃত্ত সম্পর্কে একটু বেসিক আলোচনা দেই, সবাই একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করো। এই বৃত্তের এটা হচ্ছে কেন্দ্র, এই কেন্দ্র ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত। এই জায়গাটাকে, এই দূরত্বটাকে বলা হয় পরিধি, এটাকে আমরা বলি পরিধি। বৃত্তের ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত, এই যে দূরত্বটা, এই টোটাল দূরত্বটাকে আমরা বলবো পরিধি। তো পরিধিটাকে যদি আমি ঠিক 50-50 করে ভাগ করে দেই, এখানে আমি মার্ক করে দিচ্ছি, যদি এই 50 এই 50 করে অর্ধেক করে দিলাম, অর্ধবৃত্ত হলো। আচ্ছা, এটা হচ্ছে এই পরিধির যে কোনো অংশকে আমরা আর্ক বলি বা চাপ বলি। আচ্ছা, এটা যদি এই ঠিক অর্ধেক বরাবর হয় সেটা হচ্ছে অর্ধবৃত্ত। আচ্ছা, যদি এটা আমি একটু অর্ধবৃত্তের চেয়ে একটু যদি এলোমেলো করে দেই, এখানে একটা মার্ক করলাম, এখানে একটা মার্ক করলাম, চিন্তা করো এইটা পরিধির বড় অংশ আর এটা হচ্ছে ছোট অংশ। তো বড় অংশটাকে, এই যে অর্ধবৃত্তের বড় অংশ, অর্ধবৃত্তের চেয়ে যে বড় অংশ, এটাকে আমরা বলবো অধিবৃত্ত, অধিবৃত্ত। আর যেই ছোট অংশটা, এটাকে বলবো আমরা উপবৃত্ত, উপচাপ। এটাকে বলা, সরি, এটাকে বলা হয় অধিচাপ আর এটাকে বলা হয় উপচাপ। আমি আবার রিপিট করছি, এটা হচ্ছে টোটালটা হচ্ছে পরিধি। তো পরিধির আমরা যদি যে কোনো একটা অংশ কাটি, তো কাটলে পরে একটা হয় বড়, একটা হয় ছোট। তো বড় অংশটাকে বলবো অধিচাপ আর এই ছোট অংশটাকে বলবো উপচাপ। আর যদি সমান সমান হয় সেটা হচ্ছে কি অর্ধবৃত্ত। ওকে, এবার তাহলে আমরা উপচাপটা বুঝতে পারলাম, অধিচাপটা বুঝতে পারলাম। এইখানে কোশ্চেনটা হচ্ছে বৃত্তের উপচাপ অধিচাপ, উপচাপ অধিচাপ, উপচাপ অধিচাপ, এই নিয়ে কথাবার্তা। আরেকটা কথা হচ্ছে অন্তর্লিখিত, আরেকটা হচ্ছে উপরের দণ্ডায়মান। দুইটা কথা, একটা হচ্ছে অন্তর্লিখিত আর একটা হচ্ছে উপরে দণ্ডায়মান, দুইটা কথা। এর আগে আমি কথাটা যেটা ছিল সেটা হচ্ছে উপচাপ আর একটা হচ্ছে অধিচাপ। ওকে, এখন কথা হচ্ছে অন্তর্লিখিত কথার অর্থ হচ্ছে ভিতরে বা মধ্যে, আর
উপরে দণ্ডায়মান কথার অর্থ হচ্ছে এই যেই চাপটাই বলুক না কেন তার উপরের অংশ। আচ্ছা, প্রথম কোশ্চেনটা হচ্ছে কোন বৃত্তের উপচাপে অন্তর্লিখিত কোণ স্থূলকোণ। যখন যেই চাপটার কথা বলবে, আচ্ছা এখন কথা হচ্ছে বলছে উপচাপের কথা, তো উপচাপ হচ্ছে নিচে, যার কথা বলবে তারে আমি নিচে আঁকবো, তাইলে আমার কোশ্চেনটা ধরতে সুবিধা হবে। তো উপচাপের কথা বলছে, উপচাপ আঁকলাম। উপচাপের অন্তর্লিখিত কথার অর্থ হচ্ছে এর ভিতরে, উপচাপের ভিতরে। তো উপচাপের ভিতরে কি কোণ তৈরি হয়? এই কোণগুলো প্রত্যেকটা হচ্ছে 90 ডিগ্রির বড়। তো 90 ডিগ্রির বড় হইলে পরে সেটা স্থূলকোণ। আচ্ছা, তাইলে আমার কোন বৃত্তের উপচাপের ভিতরে বা অন্তর্লিখিত কোণ সূক্ষ্মকোণ, তাহলে আমার স্থূলকোণ। তাহলে আমার হয়ে গেল কি, যে উপচাপের ভিতরে যদি বলে তাহলে আমার কোণটা হবে কি, স্থূলকোণ। আচ্ছা, যদি কোশ্চেনটা বলে কোন বৃত্তের উপচাপের উপরে, এর আগের কোশ্চেনে বলছিল অন্তর্লিখিত, এইবার বললো কি উপরে। তো উপরে বললে এই যে আমার উপচাপ, তার উপরে কোণ হবে এইখানে, এই যে এই কোণটা কি হলো, এটা হলো অবশ্যই 90 ডিগ্রি চেয়ে ছোট, সূক্ষ্মকোণ। তাহলে আমি কি বললাম, যে উপচাপের যদি অন্তর্লিখিত হয় তাহলে হবে স্থূলকোণ, উপচাপের যদি উপরে বলে তাহলে হবে সূক্ষ্মকোণ। দুইটা কোশ্চেন আমার হয়ে গেল, আশা করছি তোমরা এই দুইটা বুঝতে পারছো। 3 নম্বরে লিখছি কোন বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত কোণ। আচ্ছা, যদি আমার যেই চাপের কথা বলবে ওইটা আমি নিচে আঁকবো। এটা হচ্ছে আমার বৃত্ত, এটা হচ্ছে পরিধি। যেহেতু আমার প্রশ্নে বলছে অধিচাপের কথা, এজন্য আমি অধিচাপটা নিচে আঁকবো। এটা হচ্ছে অধিচাপ, এটা হচ্ছে পরিধির বড় অংশ, এজন্য এটা হচ্ছে অধিচাপ। এই অধিচাপের অন্তর্লিখিত, তো নিশ্চয়ই অধিচাপের অন্তর্লিখিত কথার অর্থ হচ্ছে অধিচাপের ভিতরে। তো এইটা হচ্ছে অধিচাপের ভিতরের কোণ। যেভাবেই আমরা ড্রয়িং করি না কেন অবশ্যই এই কোণগুলো হবে 90 ডিগ্রি চেয়ে ছোট। 90 ডিগ্রি চেয়ে ছোট যদি হয় তাহলে অবশ্যই সেটা হচ্ছে সূক্ষ্মকোণ। তাহলে অধিচাপের যদি ভিতরে কোণ বলে তাহলে সেটা সূক্ষ্মকোণ। যদি বলা হয়, এর পরের কোশ্চেনে বলছে বৃত্তের অধিচাপের উপরে দণ্ডায়মান, উপরে, তো উপরে বললে এই অধিচাপের এই যে উপরে হলো, উপরে এই কোণগুলো অবশ্যই 90 ডিগ্রি চেয়ে বড়, আর 90 ডিগ্রি চেয়ে বড় হলে স্থূলকোণ। তাহলে আমরা এই দুইটা কোশ্চেনও হয়ে গেল। তাহলে আমি আবার একটুখানি তোমাদেরকে সামারাইজ করি। উপচাপের ভিতরে আর উপচাপের উপরে, অধিচাপের ভিতরে, অধিচাপের উপরে। ওকে, উপচাপের ভিতরে স্থূলকোণ, উপরে সূক্ষ্মকোণ। অধিচাপের ভিতরে সূক্ষ্মকোণ, অধিচাপের উপরে স্থূলকোণ। আশা করছি এই 4টা কোশ্চেন আমরা বুঝতে পারছি। এই 4টা কোশ্চেন খুব ইজি এবং পরীক্ষার সময় এই 4টা থেকেই বেশিরভাগ আসে। যদি তোমাকে ব্যতিক্রমধর্মী কোনো কোশ্চেন করে, একটু তোমাকে যদি ঝামেলা ফেলতে চায়, তাহলে কোশ্চেনটা একটু ঘুরিয়ে বলবে। কি বলবে? কোন বৃত্তের উপচাপের অনুবন্ধী, কি বলছে, বৃত্তের উপচাপের অনুবন্ধী, উপচাপের অনুবন্ধী মানে বিপরীত। তো উপচাপের অনুবন্ধী হচ্ছে অধিচাপ, অধিচাপ। তো উপচাপের অনুবন্ধী চাপে অন্তর্লিখিত, তার মানে আমাদের উপচাপের অনুবন্ধী বললে আমরা হিসাব করব কার, অধিচাপের। অধিচাপের অন্তর্লিখিত, অধিচাপের অন্তর্লিখিত। তো অধিচাপের অন্তর্লিখিত কিভাবে, এটা যদি হয় বৃত্ত, আমি বলছি কোশ্চেনে আমাকে যেটা বলবে সেটা আমরা নিচে আঁকবো। অধিচাপের কথা বলছে, তার মানে নিচে আঁকবো অধিচাপটা। এই অধিচাপের অন্তর্লিখিত, দ্যাট মিন্স অধিচাপের ভিতরে, অধিচাপের ভিতরে। তো অধিচাপের ভিতরে কি কোণ, সূক্ষ্মকোণ। ওকে, এরপরে আসি, আবার বলছে অধিচাপের অনুবন্ধী।
অধিচাপের অনুবন্ধী কোনটা? উপচাপ। এই যে উপচাপ, এই উপচাপের অন্তর্লিখিত, তো উপচাপের অন্তর্লিখিত যদি বলে, যার কথা বলবে সেই চাপটা নিচে আঁকবো। বলছে উপচাপের কথা, এই উপচাপ নিচে আঁকলাম। এই উপচাপের অন্তর্লিখিত, এটার ভিতরে স্থূলকোণ। স্থূলকোণ। পরের কোশ্চেনে আসি, কোন বৃত্তের অধিচাপের অনুবন্ধী। অধিচাপের অনুবন্ধী মানে হচ্ছে কি উপচাপ। উপচাপের উপরে, উপচাপের উপরে, তাহলে উপচাপের এইটা হচ্ছে উপচাপ, এর উপরে হচ্ছে সূক্ষ্মকোণ। যদি বলে উপচাপের অনুবন্ধী, উপচাপের অনুবন্ধী মানে কি অধিচাপ। এই অধিচাপের উপরে, তো অধিচাপের এটা হচ্ছে অধিচাপ, এর উপরে কি হবে? স্থূলকোণ। স্থূলকোণ। আমরা যেই 8টা এমসিকিউ কোশ্চেন বললাম, এই 8টা এমসিকিউ থেকে 2026 সালে ইনশাল্লাহ আশা করছি একটা কোশ্চেন থাকবে। আর এই ক্লাসটা যারা দেখতে পাচ্ছ, আশা করছি এই একটা কোশ্চেন তোমাদের আর ভুল হবে না। এখানে আমার উপচাপ বলুক, অধিচাপ বলুক, যেই কোশ্চেনটাই আসুক না কেন, আশা করছি আমার এই ক্লাসটা দেখার পরে তোমাদের আর এই কোশ্চেনটা একটার সাথে গোলমাল খাবে না। আশা করছি তোমরা এই কোশ্চেনটা বুঝতে পারবে। এই আগের 8টা এমসিকিউ কোশ্চেন, এখন 6টা এমসিকিউ কোশ্চেন, টোটাল 14টা এমসিকিউ কোশ্চেন থেকে মিনিমাম 2026 সালে 2টা এমসিকিউ এবং একটা 2 মার্কের কোশ্চেন। আশা করছি 4 মার্ক তোমরা কমন পাবে। তো একটুখানি টেকনিক খাটালে বা একটুখানি যদি তুমি একটু চালাক হও, তাহলে তুমি এই 14টা কোশ্চেন পড়লে পরেই তুমি মিনিমাম 4 মার্ক এখান থেকে কমন করতে পারে। তো দেখছি এখান থেকে আরো 6টা কোশ্চেন আমি লিখছি। একটা হচ্ছে, দুইটা বৃত্ত স্পর্শ না করলে, দুইটা বৃত্ত পরস্পরকে স্পর্শ করে নেয়, স্পর্শ না করলে সর্বোচ্চ 4টি স্পর্শক আঁকা যায়। সর্বোচ্চ 4টি স্পর্শক আঁকা যায়। হোয়াট ইজ স্পর্শক? স্পর্শকটা কি? স্পর্শক হচ্ছে, এটা যদি একটা বৃত্ত হয়, এই বৃত্তটার ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত, ওকে যদি যে কোনো একটা সরল রেখা বৃত্তের পরিধির যে কোনো একটা বিন্দুকে টাচ করে, বিন্দুকে স্পর্শ করে যায়, তাহলে ওইটাকে বলা হয় স্পর্শ। এখন দুইটা বৃত্ত যদি, প্রথম কোশ্চেনটা হচ্ছে, দুইটা বৃত্ত পরস্পর স্পর্শ করে নেয়, দুইটা বৃত্ত পরস্পরকে স্পর্শ করে নেয়, টাচ করে নেয়, তাহলে সর্বোচ্চ কয়টা স্পর্শক আমরা রাখতে পারি? 4টা। টাচ করে নেয় কিন্তু আমরা স্পর্শক রাখতে পারবো 4টা। কিভাবে? এই একটা স্পর্শক, এই একটা স্পর্শক, দুইটা, এভাবে একটা, এইভাবে একটা। যদি আমারটা সুন্দরভাবে হয় নাই, এভাবে হবে। তাহলে কি বললাম? দুইটা বৃত্ত পরস্পরকে স্পর্শ না করলে সর্বোচ্চ 4টি স্পর্শক রাখতে পারবো আমরা। 2 নম্বর কোশ্চেন, দুইটা বৃত্ত বহিঃস্পর্শ করলে, কিভাবে বহিঃস্পর্শ করে? এই একটা বৃত্ত, এই একটা বৃত্তকে বহিঃস্পর্শ করছে, বাহির থেকে টাচ করছে, তাইলে পরে 3টে স্পর্শক রাখতে পারবো। কিভাবে? এই একটা স্পর্শক, যদি একটা স্পর্শক হয় নাই, একটুখানে দেখো, এই একটা স্পর্শক, এই একটা স্পর্শক, আর মাঝ দিয়া আরেকটা স্পর্শক। তো যদি বহিঃস্পর্শ করে, বহিঃস্পর্শ করলে পরে 3টা স্পর্শক আমরা রাখতে পারবো। গেল আমার 1 নম্বরের কোশ্চেন গেল, 2 নম্বর গেল, 1 2। 3 নম্বরে বলছে দুইটা বৃত্ত অন্তঃস্পর্শ করলে, ভিতরে, এই একটা বৃত্ত, এই বৃত্তটার একটু বড় করে আঁকি, এই একটা বৃত্ত, এই বৃত্তটার ভিতরে আরেকটা বৃত্ত, এই বৃত্তটাকে অন্তঃস্পর্শ করছে, এটা হচ্ছে 3 নম্বর। এই বৃত্তটা এই বৃত্তটার ভিতরে অন্তঃস্পর্শ করছে, তাহলে আমি সর্বোচ্চ
একটা স্পর্শক আঁকতে পারবো। তাহলে আমি আমি আবার একটু রিপিট করছি। যদি বহি স্পর্শ না করে, স্পর্শ করে নাই, তখন হচ্ছে সর্বোচ্চ 4টা। যদি বহি স্পর্শ করে 3টা, যদি অন্তঃস্পর্শ করে 1টা। 4 নম্বর কোশ্চেন বলছি, দুইটা বৃত্ত পরস্পরকে ছেদ করলে, খুবই মোর ইম্পর্টেন্ট একটা কথা বলছে, ছেদ করছে। একবার করছে কি, একবার স্পর্শ করেই নাই, স্পর্শ করেই নাই। দ্বিতীয়বার হচ্ছে বহিঃস্পর্শ, তৃতীয়বার হচ্ছে অন্তঃস্পর্শ, চতুর্থবার হচ্ছে ছেদ করলে। এবং ছেদের ব্যাপারটা কেমন, এই একটা বৃত্ত, এই একটা বৃত্তকে ছেদ করে গেছে, ভিতরে ঢুকে গেছে, ছেদ করা। ছেদ করলে পরে দুইটা স্পর্শক আঁকা যায়, এই একটা, এই একটা, দুইটা স্পর্শক আঁকা যায়। এটা হচ্ছে 4 নাম্বার। তাহলে 1 নম্বরে হচ্ছে কি স্পর্শ না করলে, 2 নম্বর হচ্ছে কি বহিঃস্পর্শ করলে, 3 নম্বরে হচ্ছে অন্তঃস্পর্শ করলে, 4 নম্বর হচ্ছে কি ছেদ করলে। এই 4টা কোশ্চেন বারবার ঘুরে ফিরে একবার একটা না একটা কোশ্চেন চলেই আসে। তো এজন্য এই 4টা যেন তোমাদের একটার সাথে একটা প্যাচ না লাগে, সেজন্য আমি তোমাদেরকে খুব সুন্দরভাবে চিত্র এঁকে দেখাই দিলাম। আশা করছি তোমরা এই কোশ্চেনটা খুব সুন্দরভাবে পরীক্ষার সময় আসলে পরে চিত্র আঁকার পরে তুমি স্পর্শক আঁকবা এবং তুমি খুব সুন্দরভাবে নির্ভুলভাবে তুমি কোশ্চেনের অ্যান্সার করতে পারবো, এটা আমি আশা করছি। 5 এবং 6 নম্বরের যে কোশ্চেন দুইটা, এই দুইটা শুধু এমসিকিউ আসে না, এখান থেকে 2 মার্কের ম্যাথ আসবে। 5 নম্বর এবং 6 নম্বর, দুইটা বৃত্ত পরস্পর বহিঃস্পর্শ করলে, কার কথা বলছে, বহিঃস্পর্শ, এটার কথা বলছে। এটা এটা যদি সেন্টার হয়, এটা সেন্টার, পরস্পর বহিঃস্পর্শ করলে কেন্দ্রদ্বয়ের দূরত্ব, এটার কেন্দ্র, এটার কেন্দ্র, টোটালটার দূরত্ব, এটাকে বলা হয় R1, এটা R2। আর কেন, আর হচ্ছে রেডিয়াস, রেডিয়াস হচ্ছে কি ব্যাসার্ধ, এই বৃত্তের রেডিয়াস হচ্ছে এটা, এই বৃত্তের রেডিয়াস এটা। যদি বহিঃস্পর্শ করে তাদের এই কেন্দ্র দুটার দূরত্ব হবে R1 যোগ R2। আচ্ছা, 6 নম্বর কোশ্চেন বলছে দুইটা বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করলে, এই যে অন্তঃস্পর্শ ওরে যদি করে তাহলে তাদের কেন্দ্রদ্বয়ের দূরত্ব হবে, এই কেন্দ্রের দূরত্ব আর এই কেন্দ্রের দূরত্ব হবে দুইটা ব্যাসার্ধের বিয়োগফল, সেটা হতে পারে বড়টা থেকে ছোটটা বিয়োগ। সেজন্য আমি লিখছি R1 মাইনাস R2 অথবা R2 মাইনাস R1। আচ্ছা, তাহলে এটা হচ্ছে কি R1 মাইনাস R2 অথবা R2 মাইনাস R1। এটা দিয়ে যদি তোমাকে কোশ্চেন করে, কিভাবে কোশ্চেন করতে পারে, যে ধরো দুইটা বৃত্তের R1 হচ্ছে 18, R2 হচ্ছে D হচ্ছে 18, D1 and D2 হচ্ছে 20। D1 that means diameter and D2 that means diameter 2। এটা যদি হয় পরে তোমাকে যদি বলে কেন্দ্রদ্বয়ের, এবং এটা কি করবে, বহিঃস্পর্শ করছে, বহিঃস্পর্শ করছে। তো বহিঃস্পর্শ করলে কেন্দ্রদ্বয়ের দূরত্ব কত, কেন্দ্রদ্বয়ের দূরত্ব কত? তো দুইটা বৃত্ত যার D1 হচ্ছে 18, D2 হচ্ছে 20, বহিঃস্পর্শ করছে। এখন বলছে কেন্দ্রদ্বয়ের দূরত্ব কত। তো কেন্দ্রদ্বয়ের দূরত্ব বহিঃস্পর্শ করলে পরে কেন্দ্রদ্বয়ের দূরত্ব R1 যোগ R2, R1 R2। যেহেতু ডিরেক্টলি আমাকে R1 দেয় নাই, দিয়ে দিয়েছে কি ডায়ামিটার, দ্যাট মিনস ব্যাস। তো ডায়ামিটার হচ্ছে কত, 18, 18 এর অর্ধেক হচ্ছে 9, আর 9 প্লাস হচ্ছে 10, এটার অর্ধেক হচ্ছে 10, দ্যাট মিনস 19। তাহলে আমাদের কেন্দ্রদ্বয়ের দূরত্ব হচ্ছে 19। একটা ম্যাথ। যদি এই ম্যাথটাই বহিঃস্পর্শ না বলে অন্তঃস্পর্শ বলতো, অন্তঃস্পর্শ, এরপর বলতো কেন্দ্রদ্বয়ের দূরত্ব, তাহলে আমি ডিরেক্টলি করতাম R2 মাইনাস R1, 10 মাইনাস 9, দ্যাট মিনস 1। তাহলে আশা করছি তোমরা আগের 8টা এমসিকিউ আর এই 6টা এমসিকিউ, এই 14টা এমসিকিউ তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো, এবং এই 14টা এমসিকিউ থেকে আশা করছি তুমি মিনিমাম 4 মার্ক গ্যাদার করতে পারবে। এবং এমসিকিউ কোশ্চেন যদি আসেও একটার সাথে একটা আমরা মিলিয়ে ফেলতে পারবো না। সবাইকে শুভেচ্ছা এবং আমার এই ক্লাসগুলো দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আর এই ক্লাসগুলো আমি যা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের চ্যাপ্টার ওয়াইজ ক্লাস আমি দেওয়ার চেষ্টা করব।
আশা করছি তোমরা আমার সাথে থাকবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।